দীর্ঘ ৩৫ বছর পর আজ সরাসরি ভোটে হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। ৯০ গণতন্ত্রে উত্তরণের পর দ্বিতীয়বারের মতন হচ্ছে নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নেওয়া হবে ভোট। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধী দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সংসদ সদস্যরা ঠিক করবেন কে যাচ্ছেন বঙ্গভবনে। যদিও সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় সরকারি দলের প্রার্থী শেষ পর্যন্ত জিতবেন তা বলাই যায়। শফিকুল হকের প্রতিবেদন। ৯১ সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর শুরু হয়েছিল যে যাত্রা, ৩৫ বছর পর সেই একই সাংবিধানিক প্রক্রিয়ায় আবারও রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি বাংলাদেশ। আব্দুর রহমান বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাঝে পেরিয়ে গেছে ৩.৫ দশক। ৯১-এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এরপর বদলে যায় নির্বাচনের চরিত্র। ৯৬-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, ২০০১-এ AQM বদরুদ্দোজা চৌধুরী, ২০০২ সালে ইয়াজউদ্দিন আহমেদ, ২০০৯ সালে জিল্লুর রহমান, ২০১৩ ও ২০১৮ সালে আব্দুল হামিদ এবং সবশেষ ২০২৩ সালে মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী হিসেবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেই দায়িত্ব ছাড়বেন তিনি। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। ১৯৯১ সালের আইন অনুযায়ী পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন। কমিশনই তফসিল ঘোষণা থেকে শুরু করে আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করছে। জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় দীর্ঘ সময় পর আবারও এসেছে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতায় বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি, এটা বলা যেতেই পারে। শফিকুল হক, ৭১, ঢাকা। কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি, এই গুঞ্জনে বেশ কিছুদিন ধরে আলোচনায় ছিল বিএনপির প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। আজকে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান হতে চলেছে। দীর্ঘ রাজনৈতিক যে জীবন, সেই জীবনে আন্দোলন, সংগ্রাম, কারাবরণ আর নানা সংকট পেরিয়ে ধাপে ধাপে উঠে এসেছেন জাতীয় রাজনীতির শীর্ষে। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। ছাত্রজীবন কেটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ৬৯-এর গণ অভ্যুত্থানের উত্তাল সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ছিলেন তিনি। স্বাধীনতার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু। পরে সরাসরি যুক্ত হন রাজনীতিতে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান হিসেবে এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে যোগ দেন বিএনপিতে। ১৯৯২ সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতির। এরপর ধাপে ধাপে জাতীয় রাজনীতিতে উত্থান পালন করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব এবং মহাসচিবের দায়িত্ব। পৌরসভার চেয়ারম্যান থেকে হয়েছেন প্রতিমন্ত্রী, পরে মন্ত্রী। দীর্ঘ রাজনৈতিক জীবনে ১১ বার কারাবরণ করতে হয়েছে তাকে। প্রায় এক দশক মহাসচিবের দায়িত্ব পালনের পর এবার সেই দলই তাকে পছন্দ করেছেন রাষ্ট্রপতি পদের জন্য। ওদিকে রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামাত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ। মুক্তিযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধা থেকে রাজনীতির মাঠে দীর্ঘ পথ চলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান অলি আহমেদ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার সময় চট্টগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। এরপর সামরিক চাকরি থেকে অবসর নিয়ে সক্রিয় হন রাজনীতিতে। ১৯৮০ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বিএনপিতে। অলি আহমেদ বিএনপির হয়ে একাধিকবার নির্বাচিত হওয়ার পর ২০০৮ সালের নির্বাচনে এলডিপির প্রতীক নিয়ে সংসদ সদস্য হন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে জামাত জোটে যোগ দেন কর্নেল অলির এলডিপি। বলছিলাম আর ঘণ্টা তিনেক পরেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। বেলা ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। স্বচ্ছ ব্যালট বাক্স ৩টি রয়েছে, সেখানে আসলে ভোট গ্রহণ হবে এবং ভোট দেবেন সংসদ সদস্যরা। এই যখন বাস্তবতা, শুরু থেকেই খোঁজখবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মোহনের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল এবং আপনার মাধ্যমে প্রস্তুতির নানান দিক আপনি তুলে ধরছিলেন। যেহেতু হাতে সময়টা কম, সরাসরি ৩ ঘন্টারও কম সময়,
ঠিক এই মুহূর্তে প্রস্তুতি কেমন দেখছেন? সংসদ ভবন এলাকার ছবিটা একটু বলবেন। সংসদ সদস্যদের কারোর কথা হয়েছে কিনা কারোর সঙ্গে আপনার সার্বিক ছবিটা আমাদের একটু দেখাবেন মোহন। আপনি জানেন প্রায় ৩৫ বছর পর বাংলাদেশে আসলে একটি রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, কারণ সর্বশেষ ১৯৯১ সালে নির্বাচন হয়েছিল। তারপর আসলে সরকার দলীয় যে প্রার্থী মনোনয়ন দেওয়া হতো তা টেকনিক্যালি সেই আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হতো, কোনো ভোট হতো না, কারণ কোনো প্রার্থী ছিল না বা কোনো হতো না। ফলে ২০২৬ সালের এই যে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন, সেখানে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কিন্তু ১১ দলীয় যে ঐক্য একটি জোট রয়েছে, সেই জোটের যে মনোনীত প্রার্থী কর্নেল অলি আহমদ, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ৩৫ বছর পর বাংলাদেশের মানুষ আরেকটি নির্বাচন দেখতে যাচ্ছে, যেখানে আসলে তারা সরাসরি ভোট দিতে পারছে না, কিন্তু তাদের পরোক্ষ ভোটেই কিন্তু নির্বাচিত হবে, কারণ তারা যে ভোট দিয়েছে সংসদ সদস্যদের, তারা এই সংসদে এসেছেন এবং সেই সংসদ সদস্যরাই কিন্তু ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এবং আপনি জানেন ৩৪৯ জন ভোটার কিন্তু আপনার এই নির্বাচনে অংশ নিচ্ছে, নির্বাচন কমিশন থেকে আমরা জেনেছি। ফলে এখন পর্যন্ত আপনি জানেন দুপুরে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোনো সংসদ সদস্যদেরকে আমরা দেখিনি, হয়তো সময় গড়ালে আমরা দেখতে পাবো তারা আসবে এবং তারা এসে কিন্তু এখানে ভোটে অংশ নেবে। এবং আরেকটি বিষয় বলে, এখানে ভোটে অংশ নিলেও আমরা মোটামুটি একটি আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে কিন্তু বলাই যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, কারণ যেহেতু ৭০ অনুচ্ছেদের ফলে দলের বাইরে গিয়ে আসলে ভোট দেওয়ার সুযোগ নেই এবং যারা এমপি রয়েছেন তাদের কিন্তু প্রকাশ্যে ভোট দিতে হবে, তাদের নিজেদের নাম লেখা থাকবে, সাইন করা থাকবে। ফলে তারা কিন্তু তাদের দলের যে মনোনীত প্রার্থী তাদের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই এবং একটু সময়ের বাকি, সেই সময়ের মধ্যেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি হয়তো নির্বাচিত হয়ে যাবে। এবং সেই ভোট গ্রহণের পরেই কিন্তু এখানে যে প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন সিইসি এবং নাসির উদ্দিন, তিনিই কিন্তু সেই নির্বাচনে যে রিটার্নিং কর্মকর্তা, সেই রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে। এবং আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে সংসদ পুরোপুরি প্রস্তুত রয়েছে এই যে ঐতিহাসিক নির্বাচন, সেই নির্বাচন করার জন্য। এবং সংসদের চিফ হুইপ যে রয়েছে সরকার দলের নুরুল ইসলাম মনি, তার সাথে আমরা গতকাল কথা বলছিলাম, তিনি কিন্তু অনেকগুলো বিষয় আমাদেরকে জানাচ্ছিলেন যে এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে আরেকটি নতুন রূপে বা নতুনভাবে এখানে প্রকাশিত হবে। যেহেতু আপনি জানেন যে রাষ্ট্রপতি পদ একটি অলংকৃত পদ ছিল এত বছর, এবং রাষ্ট্রপতি সর্বশেষ যিনি রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তাকে নিয়ে অনেক ধরনের আপনার গুঞ্জন ছিল, অর্থাৎ নানা আলোচনা সমালোচনা ছিল। ফলে সালাউদ্দিন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো বিএনপির যিনি নেতা, দীর্ঘদিন যাবৎ মহাসচিব হিসেবে আছেন এবং বাংলাদেশের অন্যতম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলা হয়, তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে এই নির্বাচনটিকে আসলে বিরোধী দল থেকে শুরু করে সরকার দল এবং সাধারণ মানুষ খুবই স্বাভাবিক এবং খুবই আপনার পজিটিভভাবে নিচ্ছে। ফলে মোটা থেকে বলতে যে গেলে রাকিব, যে আর অল্প সময় পরে ভোট গ্রহণ শুরু এবং এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে এবং ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আমরা হয়তো অল্প সময়ের মাধ্যমে দেখতে পাবো এবং দর্শকদেরকে জানাতে পারবো। একদম। এবং প্রধান নির্বাচনী কর্মকর্তা তো বলে দিয়েছেন আসলে এখানে বিরোধিতার তেমন কোনো সুযোগ থাকবে না, কারণ এতটাই স্বচ্ছ ভোটটা হবে। এবং আপনি তো আছেন নিশ্চয়ই, আপনার মাধ্যমে ক্ষণে ক্ষণে আপডেট আমরা পেতে থাকবো। সহকর্মী মোহন ইসলাম যুক্ত হয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক বলে রাখি, এই মুহূর্তে জব এক্সপো অ্যান্ড অ্যাডভোকেসি ইভেন্ট লিফটের প্রকল্পের উদ্বোধন করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিদুল স্বপন, এবং উদ্বোধনের পর তিনি কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেরকম ভুল মানে ইয়ের কারণে, গাইডেন্সের কারণে আমি অনেক প্রতিভাবানকে দেখেছি যে তার সর্বোচ্চ সম্ভাবনা যেটা ছিল সেটা সে দিতে পারে নাই, যেটা সে সবচেয়ে বেশি পারতো সেটা সে পারে নাই। এই কারণেই আমি মনে করি যে দক্ষতা, তারপরে জব এক্সপো এবং তরুণদের উদ্দেশ্যে যখন আমরা কর্মসংস্থানের কথা বলি বা বলবো, তারপরে তাদের জব মার্কেটের অ্যানালাইসিসের কথা বলবো, নানান রকম ভারী 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 বৈষয়িক পরামর্শগুলি যখন আমরা দিব, তখন আমি মঞ্চে তার উপস্থিত আপনাদের মতো সাকসেসফুল প্রতিষ্ঠানের কর্ণধার এবং এন্টারপ্রেনাররা যারা এখানে আছেন, এবং শহীদুজ্জামানের মতো এরকম চিন্তাশীল এনজিও কর্মকর্তারা যখন এখানে থাকেন, তারপরে এজুকোর মতো আন্তর্জাতিক পর্যায়ের কর্মকর্তারাও যখন আপনারা থাকেন, আমি মনে করি যে আপনাদের এই ধরনের উদ্যোগের প্রথমেই কিন্তু একটা ফিলোসফিক্যাল মোটিভেশন দরকার। যদি এই ফিলোসফিক্যাল মোটিভেশনটা না থাকে, তাহলে কিন্তু আমি মনে করি যে একটা রং ডিরেকশন কিন্তু চলে আসতে পারে। মনে করেন বহু সাকসেসফুল লোক তো আমরা দেখেছি, বাট রাইট ফিলোসফিক্যাল ডিরেকশন না থাকার কারণে তার সব সাকসেস কিন্তু সমাজের জন্য আরো বোঝা হয়ে দাঁড়িয়েছে।
আমরা যদি সমসাময়িক কালের সাকসেসফুল 2-3 জন সরকার প্রধান রাষ্ট্রনায়কের দিকেও তাকাই, তাহলে কি দেখা যাবে? চমৎকার ম্যানেজমেন্ট, আর্মি ঠিক আছে, পুলিশ ঠিক আছে, দেশের বিত্তবানরা সব পক্ষে আছে, মিডিয়া পক্ষে আছে। ইটস এ ভেরি গুড ম্যানেজারিয়াল কোয়ালিটি, and with that managerial quality regime could extend it up to 17 years. But finally what happened? কারণটা কি? এর কারণটাই হচ্ছে যে কোনো সাকসেসের আগেই যদি তার ফিলোসফিক্যাল মোটিভেশন এবং ডিরেকশনটা রাইট টাইমে যদি সেট করে না দেয়া যায়, তাহলে কিন্তু ইভেন সাকসেসফুল হলেও সেটা কিন্তু সমাজের জন্য বোঝা হয়ে যেতে পারে। আমরা ছিলাম জব এক্সপো অ্যান্ড অ্যাডভোকেসি ইভেন্ট লিফট প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে, এবং আপনারা দেখছিলেন ঠিক এই মুহূর্তে কথা বলছিলেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন, এবং নিশ্চয়ই তার বক্তব্যের আরও বিস্তারিত থাকবে আমাদের পরবর্তী সংবাদ সংযোগগুলোতে। যেটা বলছিলাম দর্শক, ৩৫ বছর পর সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, 23তম রাষ্ট্রপতি নির্বাচন, এবং সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর শুক্রবার শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের যে সভা, সেই সভা শেষ করে তিনি জানিয়েছেন এই দিন সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সংসদ কক্ষে উৎসব মুখর পরিবেশে ভোট হবে বলেও আশাবাদ জানান চিফ হুইপ। আপনারা আমাদের দুজন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন, একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয়, সেটা আবার প্রত্যক্ষ করবে, এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। পরের দিনই 21 তারিখ সন্ধ্যা 7:30টার সময় বঙ্গভবনে শপথ হবে ইনশাআল্লাহ। বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্যে নেতাকর্মীদের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। বক্তব্যে মির্জা ফখরুল দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন। একই সঙ্গে দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য অটুট রাখা এবং সংসদ সদস্যদের সঙ্গে তৃণমূলের দূরত্ব না বাড়ানোর বিষয়ে সতর্ক করেন। একই সময়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন। ভিন্ন প্রসঙ্গ, কলকাতার শিখা ইন্টারন্যাশনাল হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক, বাকি 2জন ভারতীয়। দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে 4 জন কুষ্টিয়ার, 1 জন ঢাকার এবং 2 জন সাতক্ষীরার। কুষ্টিয়ার 4 জন হলেন দেবাশিস দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, ছেলে স্বর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন। নিহত আহমেদ বাবু ঢাকার সাভারের বাসিন্দা, আর সাতক্ষীরার 2 জন হলেন SM আলিমুজ্জামান এবং রেবতী সরকার, তারা সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা। ওদিকে ঘটনার পর একাধিক বাণিজ্যিক কাঠামোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পৃথক তদন্ত কমিটি গঠনের ঘোষণা করেছে কলকাতা পৌরসভা। ধারণা করা হচ্ছে হোটেলটির যথাযথ কাগজপত্র ছিল না। কলকাতা শিখা ইন্টারন্যাশনাল হোটেল অগ্নিকাণ্ড এবং পরবর্তী আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, একটু বলবেন এই ঘটনার পর কি ধরনের ব্যবস্থা আসলে কর্তৃপক্ষ নিল? এখন পর্যন্ত আসলে যে ভবনগুলোর চারপাশে নিরাপত্তা ব্যবস্থা এবং একই সঙ্গে কতটা নিরাপদে অন্যান্যরা আছেন সেটা নিয়ে কি ধরনের বক্তব্য তারা দিয়েছেন, এবং মরদেহগুলো হস্তান্তরের বিষয়ে কি উদ্যোগ নেওয়া হয়েছে একটু জানাবেন আমাদেরকে। 9 জন মারা গেছে, তার ভিতরে 7 জন কিন্তু বাংলাদেশি নাগরিক, এবং সেই বাংলাদেশি নাগরিকের যে দেহের ময়নাতদন্ত সেটা কিন্তু আজ শুরু হবে আর কিছুক্ষণ পর। এরপর আর কি সেই দেহ সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তুলে দেওয়া হবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কর্তৃপক্ষের হাতে। তারপর মৃতদের স্বজনদের কাছে দেহ হস্তান্তর করবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, এবং বাংলাদেশে নিয়ে যাওয়া হবে মরদেহগুলি। আর যে এই যে হোটেলে অগ্নিকাণ্ডের পর যেটা হয়েছে, যে গতকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু 1200 হোটেলে পরিকাঠামো দেখার একটা তালিকা তৈরি করেছে, এবং
পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই SIT অর্থাৎ সিট গঠন করেছে তদন্তের জন্য। তারা খতিয়ে দেখবে ইতিমধ্যে যে সমস্ত এলাকায় হোটেল আছে এবং তাদের পরিকাঠামো কি, এবং যে হোটেলে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে সেই হোটেল সহ আশপাশের নিউ মার্কেট এলাকায় সেখানকার কিন্তু একটা গ্রাফিক্স ইতিমধ্যেই করা হয়েছে, যে এই যে পরিকাঠামো এবং বিশেষ করে আগুন নিরাপত্তা আবাসিকদের জন্য সেটি কিন্তু নিশ্চিত করতে হবে। পাশাপাশি আরো একটি বিষয়ে রাজনীতি কিন্তু হচ্ছেই এই ঘটনাকে কেন্দ্র করে। শাসক বিজেপি তারা কিন্তু পূর্বতন সরকার তৃণমূল অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দিকেই তারা আর কি অভিযোগ তুলেছেন যে সেই আমলে কিন্তু টাকা পয়সার বিনিময়ে পরিকাঠামো ছাড়াই অনুমোদন দেওয়া হয়েছে, আর সে কারণেই এই ধরনের দুর্ঘটনা। এমনকি বিরোধী বাম কংগ্রেস তারাও কিন্তু একইভাবে অভিযোগ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অবাধ দুর্নীতির কারণে এই ঘটনা। যদিও বর্তমান বিজেপি সরকার তারা কিন্তু একই পথে হাঁটছে, এমনটা বাম কংগ্রেসের দাবি। এবং যারা আবাসিক আছেন তারাও কিন্তু বলছেন বাংলাদেশ থেকে আসে তাদের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়েছে। তাদের পরিবারের লোকেরা বলছেন যে কলকাতা থেকে দ্রুত যেন দেশে ফেরে, এমনটা তারা বলছেন। এবং তারা যে সমস্ত হোটেলে আছেন অনেকেই বলছেন যে সেখানকার কিন্তু আগুন নিরাপত্তাটা নেই। তো সব মিলিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে কলকাতার এই নিউ মার্কেট এটা যেহেতু এই তথ্যটুকু একটু জানাবেন যে এখন পর্যন্ত আসলে কোনো ধারণা করা যাচ্ছে কিনা যে কটা নাগাদ বা কবে নাগাদ আসলে মরদেহগুলো বাংলাদেশে আসতে পারে, হস্তান্তর করা হতে পারে? দেখুন, আমরা যেটা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন সূত্র থেকে জেনেছি আজই কিন্তু মরদেহগুলির ময়না তদন্ত শেষ হবে, তারপর বাংলাদেশের হাতে তুলে দেওয়া হবে। এবং যখন এই ময়না তদন্ত হবে সেখানে কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ থাকবেন। তো এরপর আগামীকাল কিন্তু এই যে দেহগুলি সেইগুলো বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া মূলত শুরু হবে, এমনটা কিন্তু বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রশাসন সূত্রে অনেকগুলো জানা তথ্য গেছে। জেনে নিলাম, নিশ্চয়ই ক্ষণে ক্ষণে আপনার কাছে আসবো, আরো আপডেট পেতে থাকবো। সহকবি সত্যজিৎ চক্রবর্তী কলকাতা থেকে বলছিলেন শিখা ইন্টারন্যাশনাল হোটেলে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারপরে যে মরদেহগুলো সেখানে রয়েছে সেগুলো হস্তান্তরের প্রক্রিয়া এবং অন্যান্য অভিযানের বিষয়। এবং কলকাতায় হোটেলে আগুনে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের কথা আমরা বলছিলাম, তার স্ত্রী, তার সন্তান এবং তার শ্বশুর সহ 4 জন একই পরিবারের, তারা কিন্তু মারা গেছে ঘটনা। এবং বড়বাজার এলাকায় তাদের বাড়ি। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী শাহিন আলী। শাহিন আলী, একই পরিবারের 4 জনের মৃত্যু এবং নিঃসন্দেহে এই শোক আসলে পরিবারের বইবার মতো সক্ষমতা, সেই শক্তিটা আসলে সত্যিকার অর্থে কম আমরা জানি, তারপরেও পরিস্থিতিটা দেখতে চাই এবং তারা নিশ্চয় অপেক্ষা করছেন মরদেহের জন্য। কি ধরনের চেষ্টা তারা চালাচ্ছেন, কি বলছেন আসলে তারা, আপনাকে একটু জানাবেন আমাদেরকে শাহিন আলী। রাকিব, আপনাকে বলে রাখি আসলে আমরা পরিবার সূত্রে যতটুকু জানতে পেরেছি গতকালকে কিন্তু 3 থেকে 4 জন কিন্তু আসলে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেখানে মরদেহগুলো রাখা আছে সেখানে তারা এখন অবস্থান করছে। তবে আমি যতটুকু জানতে পেরেছি আজকে ইন্ডিয়ান টাইম বেলা 12টার সময় কিন্তু আসলে পোস্টমর্টেম হওয়ার কথা। পোস্টমর্টেম শেষে কিন্তু যে কাগজপত্রের যে ঝামেলাগুলো আছে ওগুলো মিটকুট হলে কিন্তু আসলে লাশগুলো হস্তান্তর করা হবে পরিবারের হাতে। তবে আমি একটি কথা বলে রাখি, যেহেতু আমাদের কুষ্টিয়ার সঙ্গে 2টি সীমান্ত ঘেঁষা এলাকা, যেমন দর্শনা গেদে পোস্ট এবং আরেকটি হলো ইন্টারন্যাশনাল হরিদাসপুর, যেটাকে আমরা বলি আমাদের ওখান থেকে বাই রোড বা ট্রেন সব কিছু জার্নি করা যায়। সেই ক্ষেত্রে আমরা আশা করছি হয়তো হরিদাসপুর দিয়ে হয়তো মরদেহগুলো আনা হবে, এরকম একটি আশঙ্কা আমরা করছি। তবে আপনাকে আরও বলে রেখে আসলে যে শোকের মাতম সেটি কিন্তু আসলে বলে বোঝানো যাবে না। তবে আরও একটি কথা, তার যে 7.5 বছরের কন্যা আছে তার সঙ্গে আমরা এখনও কথা বললাম, সে কিন্তু এখনও জানে না তার বাবা মা মারা গেছে। সে কিন্তু জানে তার বাবা মা তার জন্য চকলেট আনছে, মার্কেট করবে, এরকম নিয়ে সে কিন্তু এখনও তার এর মধ্যে আছে। তবে আপনাকে আরও বলি, সেটা হচ্ছে আসলে যে 4 জনের যে মরদেহ আমাদের কুষ্টিয়া সহ বাংলাদেশে যেমন আমাদের ঢাকা সাভারের একজন আছে, সাতক্ষীরার 2 জন আছে, আসলে 7 জনকেই একসঙ্গে পোস্টমর্টম করে কিন্তু 7 জনের পরিবারের হাতেই কিন্তু হস্তান্তর করা হবে, এরকম একটি তথ্য আমি আমার সহকর্মী সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কাছ থেকে আমি শুনেছি। তবে তার পরিবার
তবে তার পরিবার বলছে আমাদের যে 3 থেকে 4 জন কলকাতা এখন অবস্থান করছে, আসলে তারা কিন্তু আমাদেরকে বলবে আসলে কখন কিভাবে আসবে বা কিভাবে আসলে মরদেহগুলো তারা আনবে এখানে। আসলে যেহেতু কফিনবন্দি হয়ে আসবে, সেহেতু তারা গেদে বর্ডার দিয়ে না আসে হয়তো হরিদাসপুর দিয়ে আসার সম্ভাবনা আছে, এরকমই তথ্য। তবে আপনাকে বলি, যেমন আমার সাথে আমার সহকর্মী আছে দেশ টিভির নাহিদ হাসান তিতাস, আসলে আমি তার সঙ্গে একটা কথা বলতে চাচ্ছি। আসলে আমাদের যে সহকর্মীর অকাল মৃত্যু, আসলে সেটা কিভাবে আসলে মেনে নেওয়া যায় কিনা। আসলে দেবাশিস দত্ত একজন কিভাবে সহযোগিতা চালানো, আসলে দেবাশিস দত্ত একজন প্রকৃত নিখাত সৎ সাংবাদিক ছিলেন। তার মৃত্যু আসলে কুষ্টিয়ার যে সাংবাদিক জগৎ কেউ মেনে নিতে পারছে না। আমরা চাই যে সরকার যেন যত দ্রুত সম্ভব এই মরদেহটা যেন দেশে পৌঁছায় সেই ব্যবস্থা করে, এবং তার সাথে এই যে একটি পরিবার একেবারে শেষ হয়ে গিয়েছে, আমরা চাই যে সরকার এই পরিবারের পাশে দাঁড়াক, এবং তার একটি 7.5 বছরের সন্তান রয়েছে। আমরা চাই যে তার সন্তানটির শিক্ষা এবং তার যে ভরণ পোষণের ব্যবস্থাটি যেন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। আমরা সাংবাদিকদের পক্ষ থেকে জোরে এই দাবিটা জানাচ্ছি। আসলে দেবাশিসের মৃত্যু সংবাদ জগতের কুষ্টিয়ার যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেটা আসলে পূরণযোগ্য নয়। রাকিব, আপনাকে বলে রাখি, আসলে পরিবারের বর্তমান যে অবস্থা, ক্যামেরার সামনে কথা বলবার মতো অবস্থা নেই। তবে আমরা চেষ্টা করেছি আসলে পরিবারের সঙ্গে কথা বলতে, আমরা ব্যর্থ হয়ে কিন্তু আসলে আমাদের সহকর্মী তিতাসের সঙ্গে আমরা কথা বলেছি। তবে একদম শাহিন আলী, আসলে এই কঠিন পরিস্থিতিতে পরিবারের সদস্যদের কথাও আমরা শুনতে চাই না, কিন্তু তারপরও তাদের ভেতরে যে পরিস্থিতি, সেই পরিস্থিতির ছবিটা আপনার মাধ্যমে আমরা দেখেছি, এবং আপনি বলছেন ভারতীয় সময় বেলা 12টা নাগাদ ময়নাতদন্ত শেষ হবে, এরপর সেই মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। নিশ্চয়ই সে আপডেটও আপনার মাধ্যমে পেতে থাকবো। সহকর্মী শাহিন আলী যুক্ত হয়েছিলেন কুষ্টিয়া থেকে। আওয়ামী শাসনামলে 1,500-এরও বেশি পুলিশ সদস্যকে চাকরিচ্যুতির অভিযোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঠিক এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করছে ভুক্তভোগী পুলিশ পরিবার। সেখানে আছেন সহকর্মী ইলিয়াস আকুন, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ইলিয়াস আকুন, কি পরিমাণ আসলে পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন, তাদের পরিবারের সদস্যরা অবস্থান করছেন, তারা মূলত কি বলছেন এবং নতুন কোনো কর্মসূচি তারা দিচ্ছেন কিনা, একটু দাবির কথাটাও জানিয়ে দেবেন আমাদেরকে ইলিয়াস। রাকিব, আপনি জেনে থাকবেন যে আওয়ামী লীগের 17 বছর শাসনামলে এই ভিকটিম পুলিশ পরিবারের দাবি হচ্ছে তারা এই 17 বছরে বিভিন্ন ট্যাগ নিয়ে, অর্থাৎ কখনো কখনো ফেসবুক পোস্টে কমেন্ট বা ফেসবুক পোস্ট করা, বিভিন্ন আদেশ না মানা, অর্থাৎ অবৈধ আদেশ তারা বলছিল যে অভিযোগ করে তার সেসব আদেশ না মানার পরিপ্রেক্ষিতে তাদের অসংখ্য পুলিশ সদস্যের চাকরি যায়। তার মধ্যে উল্লেখযোগ্য 1522 জন পুলিশ সদস্য চাকরি গেছে। আজকে আমরা দাবি জানার চেষ্টা করবো একটু যে এখানে তারা কি দাবি নিয়ে দাঁড়িয়েছে। একটু বলবেন যে আজকে আপনাদের যে দাবিটা, এবং আপনারা বিগত দিন ধরে দেখছি 2 বছর ধরে আন্দোলন করে আসছেন, এখন বর্তমানে কি অবস্থা আপনাদের? বর্তমান অবস্থা হচ্ছে, আমরা ইউনূস সরকারের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে একটা আদেশ দেওয়া হয়েছে, যে আদেশটায় বলা হয়েছে যারা বিগত সরকারের আমলে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে মানবিক বিবেচনায় পুনর্বহাল করা হোক, বরখাস্তের আদেশ প্রত্যাহার করে। আমরা সেই আদেশ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে যাই। পুলিশ হেডকোয়ার্টার আমাদের সেই আদেশ প্রাপ্ত হইয়া আমাদের আবেদন গ্রহণ করেন। আবেদনগুলি গ্রহণ করে বলেন, তোমরা 80 থেকে 90% নির্দোষ, তোমরা বহাল হবা, যেগুলি মিডিয়ার সামনে প্রকাশ হয়েছে। এবং কি পুলিশ হেডকোয়ার্টারে মিডিয়া সেল থেকে প্রকাশ করা হয়েছে যে 1522 জনকে আমরা বহালের প্রক্রিয়া গ্রহণ করেছি, এরা বহাল হয়ে গেছে। আমরা উৎফুল্ল মনে আশাহত হয়ে আমরা ফ্যামিলিতে ফিরে গেছি। দেশবাসী সবাই জানে আমাদের চাকরি হয়ে গেছে, মূলত আমাদের চাকরি হয় নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রী আমরা সাক্ষাৎ প্রার্থী হয়ে আমরা স্মারকলিপি প্রদান করেছি, আমরা সাক্ষাৎ পাই নাই। ইতিপূর্বে কেন আমাদের এই আদেশ বাস্তবায়ন হচ্ছে না? আর কোনো কর্মসূচি দেবেন কিনা, এখন কি চাও? আমরা পরবর্তীতে, যেহেতু আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা সুস্পষ্ট আদেশ পেয়েছি বহালের জন্য, কেন হচ্ছে না এর জন্য যদি আমাদের আত্মহতি দিতে হয় তাহলে আমরা দিব। রাকিব, যেমনটা বলছিলেন, তারা বলছেন যে কর্মসূচির দিকে তারা তেমন একটা যাবে না, তবে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে আদেশ সেটি বাস্তবায়ন চায়। অনেক ধন্যবাদ ইলিয়াস আকুন। নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো জায়গা থেকে কোনো আশাবাদ এলে সেই আপডেটও আপনার মাধ্যমে পরবর্তীতে পেতে থাকবো। সহকর্মী ইলিয়াস আকুন যুক্ত হয়েছিলেন, বলছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে। দর্শক, এ পর্যায়ে আমরা কাউনবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে যেতে চাই। সেখানে একটা ব্রিফ চলছে র্যাবের পক্ষ থেকে, এবং ইস্যুটা বলে রাখি, সাম্প্রতিক সময় বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের অর্থবাহী যে পিকআপ, সেই পিকআপের উপর সংঘবদ্ধ ডাকাতি হয়েছে। যে ডাকাতি চক্রে 12 জনকে আটক করেছে র্যাব, সেটা নিয়ে ব্রিফ হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে।
সে আনুমানিক এই ডাকাতির ভাগ হিসেবে 10 লক্ষ টাকা পেয়েছে এবং শওকত হোসেন দীপু আরেকজন অজ্ঞাত সহযোগীকে সাথে করে নিয়ে গিয়েছিল, সেও আনুমানিক 10 লক্ষ টাকা এই ডাকাতির ভাগে পেয়েছে। উল্লেখ্য যে কাজটা গুছিয়ে দেওয়ার জন্য সোর্স হাকিম এবং কাউসার টাকার ভাগাভাগি জলিলের কাছে রাখা ছিল। এই হাকিম এবং কাউসারের যে টাকার ভাগটা, এটা আসলে জলিল আত্মগোপনে চলে যাওয়ার কারণে তাদেরকে পৌঁছে দিতে পারেনি। এখন আপনাদের অবগতির জন্য বলছি যে অর্থ সংক্রান্ত তথ্যগুলো আমরা জলিলের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে পেয়েছি এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য পরিপূর্ণ তদন্তের মাধ্যমে তদন্তকারী যে কর্মকর্তা আছে তার কাছ থেকে জানা যাবে বলে আশা করি। এবার আসি গ্রেফতার অভিযান এবং অস্ত্র উদ্ধারের বিষয়টিতে। ডাকাতির তদন্ত চলাকালেই পূর্বের দুটি মামলার অভিযাচনের ভিত্তিমূলে পরিকল্পনাকারী হাকিম ডাকাতকে গত 16 আগস্ট 2026 তারিখ দিবাগত রাতে গ্রেফতার করে র্যাব। তার বাসা থেকে 3টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি, পুলিশের ব্যবহৃত 2টি হ্যান্ডকাপ এবং একটি ওয়্যারলেস সেট উদ্ধার করে র্যাব। তার দেওয়া তথ্যের ভিত্তিতে 17 আগস্ট সকালে উত্তরা থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। হাকিমের তথ্যের সূত্র ধরে র্যাবের গোয়েন্দা কার্যক্রম কিন্তু অব্যাহত থাকে। অবশেষে 18 আগস্ট 2026 তারিখে দিবাগত রাতে রাঙামাটির কাপ্তাই এলাকা থেকে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল ডাকাত জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার 4 বাগ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান হতে জলিলের কাছে থাকা 53 লক্ষ টাকার মধ্যে 48 লক্ষ টাকা উদ্ধার করা হয়। আমরা র্যাবের মিডিয়া সেন্টারে ছিলাম দর্শক, এবং সেখানে র্যাবের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে সংঘবদ্ধ ডাকাতি চক্রের যে মূল হোতা তাকে আটক করা হয়েছে এবং চাঁদাবাজির সাথে জড়িত যারা তাদেরকেও আটক করা হয়েছে। মোট 12 জন আসামি আটকের খবর নিয়ে সংবাদ সম্মেলন, নিশ্চয় পরবর্তীতে আরও বিস্তারিত থাকবে এটার। রংপুরে মেলা আয়োজনের আড়ালে হাউজি, লটারি আর জুয়ার আসর বসিয়ে সাধারণ মানুষকে রীতিমতো সর্বশান্ত করার অভিযোগ উঠেছে। এলাকার বহু মানুষ বলছেন কৃষক, শ্রমিক থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ জড়িয়ে পড়ছেন এই নেশায়। কেউ কেউ ঋণ করেও লটারিতে টাকা ঢালছেন। অবৈধ লটারি আর জুয়ার আসর বন্ধে তাই সোচ্চার হয়ে উঠেছে সচেতন মহল। রংপুর থেকে শাহ বাজিদ আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন শাহিন আলম। রংপুরের প্রয়াস, ঘাগট চত্বর সহ বিভিন্ন এলাকায় প্রতি বছর আয়োজন হয় মেলার, কিন্তু সেখানে মেলার নামে চলে হাউজি ও লটারির আয়োজন। আকর্ষণীয় পুরস্কারের প্রলোভনে পড়ে সর্বশান্ত হন সাধারণ মানুষ। গেল বছর নজিরের হাট এলাকার অটো চালক সবুজ মিয়া পড়েছিলেন প্রয়াস পার্কের এমন লটারির ফাঁদে। পুরস্কারের আশায় সমিতি থেকে 20,000 টাকা ঋণ করে লটারিতে বিনিয়োগ করেন। সেই ঋণ সুদে আসলে এখন দাঁড়িয়েছে 30 থেকে 35,000 টাকা, যা পরিশোধ করতে পারেননি তিনি। টিকিটটা যখন আসে তখন মনটা মানে না, তখন মানুষের ঢোকায় বরিয়া নিয়ে একটা এভাবে কাটতে কাটতে আমি ধ্বংস হয়েছিলাম। সবুজ মিয়ার মতো এভাবে সর্বশান্ত হয়েছেন এলাকার আরো অনেকে। কষ্টের অর্জন ফসল বিক্রির টাকা, এমনকি গরু ছাগল বিক্রির টাকাও লটারিতে হারিয়েছেন তারা। আমার টিকিট কাটতে কাটতে ব্যবসা অনেক বসে ফেলেছে। ভিতরে আমার দেখেন ভিতরে মাল ফাঁকা করে ফেলছে আমি, যার কারণে টিকিট কাটতে কাটতে আমি একটাও কিছু পাইনি। এই মেলার মধ্যে যে অবৈধভাবে এটা যে বেটিং চলতেছে, হাউজিং চলতেছে, নেশা চলতেছে। মেলার নামে হাউজি, জুয়া ও লটারি বন্ধের দাবিতে নগরীতে মানববন্ধন করেছে জাগ্রত নাগরিক। দর্শক, আমরা এই মুহূর্তে সচিবালয়ে যেতে চাই। সেখানে ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমাদের স্বাস্থ্যমন্ত্রী সাক্ষাৎ হয়েছে এবং এরপর স্বাস্থ্যমন্ত্রী কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি। দর্শক, আমাদের সহকর্মী শারমিন নীরা আছেন, তার মাধ্যমে আমরা এখানে ছিলাম। নিশ্চয়ই তার সঙ্গে আরও বিস্তারিত কথা হবে এবং আরও আপডেট আমরা তখন জানতে পারবো। এই ফাঁকে আরও একটি তথ্য জানিয়ে রাখি, সুন্দরবনে চলমান 3 মাসের অবরোধের সুফল মিলতে শুরু করেছে। জেলে এবং বনজীবীদের যে প্রবেশ, সে প্রবেশ বন্ধ থাকায় বনের ভেতর বেড়েছে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীর অবাধ বিচরণ, বেড়েছে বাঘের আনাগোনা। বন বিভাগের কর্মকর্তারা বলছেন এমন উদ্যোগ বনের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নজরুল ইসলাম আকুনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন।
মাসের অবরোধে বদলে গেছে সুন্দরবনের চিত্র। বনের বিভিন্ন খাল ও চরে সরেজমিনে দেখা মিলছে দল বেঁধে ঘুরে বেড়ানো চিত্তল হরিণের পাল। নীরব পরিবেশে খাল ও নদীতে চলছে কুমিরের রাজত্ব। বেড়েছে বাঘের আনাগোনাও। শুধু বন্যপ্রাণী নয়, অবরোধের এই মৌসুমে সুন্দরী, গেওয়া, গড়ান, পশুর সহ বিভিন্ন প্রজাতির গাছপালা ঘন সবুজে সেজে উঠেছে। বন জুড়ে এখন তৈরি হয়েছে এক মনোমুগ্ধকর সৌন্দর্য। অবরোধে হরিণ, বাঘ, কুমির বাড়ছে, খুব সুন্দরভাবে বাড়তে আছে। অবরোধ থাকলে সুন্দরভাবে বাড়বে। 90 দিনের অবরোধে সুন্দরবনে মাছ বৃদ্ধি পাচ্ছে এবং হরিণ বৃদ্ধি পাচ্ছে এবং বাঘ ছুটোছুটি করছে। 3 মাসের অবরোধের কারণে মাছ পোনা বহুত বৃদ্ধি হয় এবং সুন্দরবনে কোনো মানুষ যায় না, তার কারণে সুন্দরবন অনেক ভালো থাকে। বন কর্মকর্তারা বলছেন, বনের জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরই এই অবরোধ অব্যাহত রাখা উচিত। আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সুন্দরবনের এই অবরোধটা দিয়েছি, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সফল হয়েছে এবং আমাদের এই যে অবরোধ আসলে প্রতি বছরই মানে এটা অব্যাহত রাখা উচিত, কারণ সুন্দরবনের যে রেস সেটা প্রয়োজন। সুন্দরবনের মৎস্য সম্পদ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন এবং অবাধ বিচরণ নিশ্চিত করতে গত জুন মাসের 1 তারিখ থেকে 31 আগস্ট পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। শান্তা ইসলাম, 71। আবারও রাষ্ট্রপতি নির্বাচনের খবর জানতে চাই। আগে জানিয়েছি দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত সরাসরি রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা সেখানে ভোট দেবেন এবং পুরো আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সংসদ ভবন এলাকায় আছেন সহকবি ফারজানা আক্তার, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফারজানা, আমরা ক্ষণে ক্ষণে আপডেট নিচ্ছি। আপনার আগে আমরা কথা বলছিলাম মোহন ইসলামের সঙ্গে, তার কাছ থেকে আমরা সার্বিক পরিস্থিতি জেনেছি। আপনি একটু জানাবেন আসলে নির্বাচন কোন প্রক্রিয়ায় হচ্ছে? আমরা জেনেছিলাম স্বচ্ছ ব্যালট বাক্স থাকবে এবং সরাসরি সেখানে ভোট দেবেন সংসদ সদস্যরা। পুরো প্রক্রিয়াটা নিয়ে একটু বলবেন। নির্বাচন যারা আয়োজন করছেন তারা কি ধরনের আশাবাদ দিচ্ছেন? সার্বিক আয়োজন নিয়ে তারা কতটা আশাবাদ একটু জানাবেন আমাদেরকে ফারজানা। রাকিব, এই মুহূর্তে আমি আছি জাতীয় সংসদের টানেলে, যেখান থেকে আসলে আমরা দেখছি যে বিএনপি সহ জামাতের যারা সংসদ সদস্য, অর্থাৎ আজকের যে 23তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার, তারা কিন্তু একে একে প্রবেশ করছেন। এবং আপনি জানেন যে দুপুর 2টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকেল 5টা পর্যন্ত ভোট হবে। এবং আপনি যেমনটি প্রশ্ন করছিলেন যে আসলে পুরো প্রক্রিয়া 1991 সালের পর কিন্তু এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে। কারণ 1991 সালের পর কিন্তু আমরা দেখেছি যে সেখানে যতবারই রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এককভাবে নির্বাচিত হয়েছিল, সেক্ষেত্রে কিন্তু আসলে ভোট আয়োজন করা হয়নি। এক্ষেত্রে নির্বাচন কমিশন যেমনটি বলছে যে এই বিষয়টি আসলে নির্বাচন কমিশনের কাছে বা যারা ভোট আয়োজন করছে তাদের কাছেও কিন্তু নতুন, বা আমরা যারা আছি, যারা গণমাধ্যম কর্মী, বলা যায় যে আমরাও এবার প্রথম এই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠান দেখতে যাচ্ছি। তো এই ক্ষেত্রে বলা যায় যে গতকাল প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছিলেন যে এটি আসলে একটি ঐতিহাসিক মুহূর্ত, একটি ঐতিহাসিক ভোট, পুরো বিশ্ব তাকিয়ে আছে। এবং এই ভোটে কিন্তু আসলে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার, আপনি জানেন যে সংসদ সদস্যরা ভোটার হয়ে থাকেন এবং আজকে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেখানে ভোটার মোট 349 জন এবং 349 জনই ভোট দিবেন, সেটি সংরক্ষিত নারী আসন সহ। এবং 70 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু যে দলের ভোটার, অর্থাৎ বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তাদের কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই ভোট দিতে হবে, এমনটাই কিন্তু নিয়ম রয়েছে। এবং যারা জামাত জোটে রয়েছেন সংসদ সদস্য, তারা জামাত জোটের যে প্রার্থী তাকেই ভোট দিবেন। এবং সেই ভোটে নির্বাচন কমিশন যেমনটি জানিয়েছিল যে 3টি স্বচ্ছ ব্যালট থাকবে এবং সংসদ সদস্য বা ভোটার যারা আছেন তারা ব্যালট পেপারের মাধ্যমে ভোট দিবেন। এবং এটি কিন্তু আসলে রাকিব, বলা যায় যে কে কাকে ভোট দিচ্ছে এটি কিন্তু আসলে দেখা যাবে, অর্থাৎ এটি কিন্তু গোপনে না, প্রকাশ্যে ভোট হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার বা সেখানে নির্বাচনী কর্তা যারা আছেন তারা কিন্তু দেখতে পাবেন যে কে কাকে ভোট দিচ্ছে, কোন সংসদ সদস্য কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন। এটি আসলে এভাবেই ভোট গ্রহণ হবে। এবং সেখানে যে ব্যালট পেপার রয়েছে সেখানে ক্রমিক নম্বর থাকবে, ক্রমিক নম্বর অনুযায়ী এমপিরা ভোট দিবেন, তাদের নাম থাকবে, স্বাক্ষর থাকবে এবং ব্যালটের ডান পাশে আসলে থাকবে নির্বাচনের যে প্রার্থী তার নাম এবং সেখানে তারা ভোট দিবেন। এবং এই ভোট গ্রহণ বিকেল 5টা পর্যন্ত হওয়ার পর সাথে সাথেই কিন্তু নির্বাচন কমিশন ভোট গ্রহণ অনুষ্ঠান শেষ করার পরে সাথে সাথে প্রাথমিকভাবে ভোট গণনা করবেন। নির্বাচন কমিশন বা প্রধান নির্বাচন কমিশনার যিনি আছেন, তিনি এই রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচনী কর্তা, তিনি আসলে বিকেল 5টার পর যে প্রাথমিক একটি ফলাফল সেটি ঘোষণা
ঘোষণা করবেন। এবং গতকাল কিন্তু প্রধান নির্বাচন কমিশনার একটি কথা বলেছেন যে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে যিনি নির্বাচনী কর্তা আছেন তার সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত, অর্থাৎ তিনি যে সিদ্ধান্ত দিবেন ফলাফলের বিষয়ে বা যে কোনো বিষয়ে সেটি কিন্তু চূড়ান্ত হবে। এবং আরেকটি বিষয় রাখিব, এখানে কিন্তু যখন ভোট গ্রহণ অনুষ্ঠান চলবে অধিবেশন কক্ষে, সেখানে কিন্তু কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষ হয়ে কেউ প্রচারণা চালাতে পারবে না। এবং সেই প্রচার সিইসি যেমন বলেছেন যে বাইরে যদি কেউ প্রচার চালায় ভোটের আগে সেটি অন্য বিষয়, তবে সেই কক্ষে কেউ প্রচার চালাতে পারবে না। এবং ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলাফলের পর আজ রাত নির্বাচন কমিশন একটি চূড়ান্ত গেজেট প্রকাশ করবে। তো রাকিব, আপনি হয়তো দেখতেই পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে এখানে যারা সংসদ সদস্য ভোটার আছেন তারা একে একে আসছেন। দুপুর 2টায় ভোট গ্রহণ অনুষ্ঠান হবে এবং পরবর্তী সংবাদ সংযোগে আমরা যুক্ত হয়ে হয়তো আরো বিস্তারিত তথ্য জানাতে পারবো। রাকিব, অনেকগুলো তথ্য জেনে নিলাম ফারজানা আক্তার আপনার মাধ্যমে, এবং আমরা ঠিক জানি না যে এখানে যারা ভোটাররা অর্থাৎ সংসদ সদস্যরা আসছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ আছে কিনা, যদি থাকে নিশ্চয়ই পরবর্তী সেই সুযোগটা আপনার মাধ্যমে আমরা নেব অবশ্যই। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী ফারজানা আক্তার, যুক্ত হয়েছিলেন সংসদ ভবন এলাকা থেকে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।